আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রইসনগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম থেকে নাজমিন নাহার সিনিয়র শিক্ষিকা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই বইটা সামনে নিয়ে, খাতাটা সামনে নিয়ে বসবে, খুব মনোযোগী হয়ে বসবে। তোমাদের সামনে পরীক্ষা আছে, তার জন্য আমাদের পর্যাপ্ত লেখাপড়া করতে হবে। আজ আমরা দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বাদশ অধ্যায়ে কী আছে দেখো, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তাহলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি আমরা একটু জেনে নিই বন্ধুরা। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকেই এসব সম্পদ আহরণ করে থাকে। এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ কি আমরা জানতে পারলাম। এখন আমরা এই যে দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানলে এই পাঠ শেষে আমরা কি কি জানবো দেখো। বাংলাদেশের একটু খেয়াল করবে, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যথা বনজ, জলজ, কৃষিজ, খনিজ, মৎস্য ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবো। আর্থসামাজিক অগ্রগতির সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। জীব বৈচিত্র্যের বর্ণনা করতে পারবো। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প যেমন পাট, বস্ত্র, গার্মেন্টস শিল্প, চা, তামাক, চিনি, চিংড়ি, ঔষধ, সিমেন্ট ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমরা পাঠ একে কি আছে দেখো, আমরা এখন পাঠ এক নিয়ে আলোচনা করব। পাঠ একে আছে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। তাহলে বাংলাদেশে অনেক তো প্রাকৃতিক সম্পদ আছে, সেই যে অনেকের মধ্যে আমরা এখন আলোচনা করব। প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। তাহলে আমরা মাটি, পানি, বায়ু, জীবজন্তু, গাছপালা, ফসল এগুলো কি থেকে পেয়ে থাকি? প্রকৃতি থেকে পেয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের চাহিদা মতো রূপান্তরিত করে ও কাজে লাগায়। নিচে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও জানব। মাটি আমাদের কী কাজে লাগে দেখো। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। সমতল মানে কি? সমান ভূমি কি খুব উর্বর। বেশিরভাগ এলাকায় বছরে 3টি ফসল উৎপন্ন হয়। দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। পাহাড়ে প্রচুর প্রাণীজ, বনজ ও খনিজ সম্পদ রয়েছে। নদ নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক মানে কি? মাতা। অনেক বেশি নদী আছে বাংলাদেশে। এদেশে ছোট বড় অনেক নদী আছে। নদীগুলো মালামাল পরিবহনের জন্য সহজ মাধ্যম। নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া বিপুল পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে, যেগুলো আমরা পানিতেই চাষাবাদ করে থাকি। খনিজ সম্পদ, বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি উল্লেখযোগ্য। তারপর বনজ সম্পদ, বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16 ভাগই হচ্ছে বন রয়েছে মূল্যবান গাছপালা। এগুলো আমাদের ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া বনে রয়েছে পাখি ও প্রাণী সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম। আমাদের আরও বেশি অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন ছিল, যেটা অপ্রতুল। মৎস্য সম্পদ, বাংলাদেশে অনেক নদ নদী, খালবিল ও দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। এসব খালবিল নদ নদীতে রয়েছে প্রচুর মিঠা পানির মাছ। এছাড়া সামুদ্রিক মাছও আমাদের
খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। মাছ ধরে বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। প্রাণী সম্পদ, আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস মুরগি প্রভৃতি। মংলা ও পায়রা সমুদ্র বন্দর। তারপরে কি সমুদ্র বন্দর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে জুড়েই বঙ্গোপসাগর, সাগর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর। সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি, তাছাড়া সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ। এগুলোই আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। যদিও জনসংখ্যার তুলনায় কোনো কোনো সম্পদ যথেষ্ট পরিমাণে নেই, তবে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে এগুলো ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়েই দেশ সমৃদ্ধ হতে পারে। এখন পার্ট 2-এ যাব আমরা। পার্ট 2-এ আর্থসামাজিক অগ্রগতির প্রাকৃতিক সম্পদের ভূমিকাটা কি? বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে থাকে। এসব মানুষের অর্থনৈতিক কাজ, এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করত এবং তা থেকে মাংস সংগ্রহ করত এবং সেই মাংস খেত। তারপর তারা ফসল ফলাতে শেখে এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করেই মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেসব সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষ নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করেছে। আধুনিককালে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে। তারা প্রকৃতির সম্পদকে আরও দক্ষতার সাথে ব্যবহার করছে, এর জন্য তৈরি করছে অনেক আধুনিক যন্ত্র। এভাবেই মানুষ নিজেদের আর্থসামাজিক অবস্থাকে দ্রুত উন্নত করছে। বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা অপরিসীম, খুব ভূমিকা রয়েছে প্রাকৃতিক সম্পদের। তারপর হচ্ছে দেখো, সুষম খাদ্যের অভাব পূরণ করে প্রাকৃতিক সম্পদ। বর্তমানে গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য, এই 3 ধরনের প্রাণীর সম্পদ ব্যবহার বেড়ে গেছে। এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। সেচ সুবিধার প্রদান, নদী, খালবিল, হাওরের পানি দিয়ে আমরা কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমেও কৃষি উৎপাদন অনেক বাড়ানো যায়। তারপর দেখো বনজ সম্পদের ভূমিকা। বাড়িঘর তৈরি ও আসবাবপত্র নির্মাণের জন্য আমরা বনজ সম্পদ ব্যবহার করি। আবার প্রকৃতিতে তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এর জন্য পরিকল্পিতভাবে আমাদের বনজ সম্পদ আরও বাড়াতে হবে। তারপর দেখো বাংলাদেশের জীববৈচিত্র্যের প্রকৃতির মধ্যে সব রকমের জীব যেমন যে নিয়মে বেঁচে থাকে তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা হয়। মানুষ, প্রাণী ও কীটপতঙ্গ সহ জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই বেঁচে থাকে। জলবায়ু ও তাপমাত্রার নানা পরিবর্তনের ফলে জীবজগতের বিভিন্ন প্রাণী ও তরুলতার জন্য জন্ম হয় ও মৃত্যু ঘটে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ুতে যেসব প্রাণী বেঁচে ছিল, তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের ফলে তাদের মধ্যে অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে। তাহলে আমাদের এই যে আবহাওয়ার কারণে জীব জন্তুর জন্ম হয়, মৃত্যু হয়, এগুলো হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে। তাহলে আমরা এখন জীববৈচিত্র্য রক্ষার জন্য কি কি করণীয় আছে? জনসংখ্যা কমিয়ে আনতে হবে, কৃষি জমি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, অপ্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না, স্বাভাবিকভাবে পানি প্রবাহ বন্ধ করা যাবে না, জলাধার নির্মাণ ও সংরক্ষণ করতে হবে, রাসায়নিক দ্রব্য ব্যবহারে নিয়ম মেনে চলতে হবে, খনিজ সম্পদ ব্যবহারে প্রাকৃতিক নিয়ম মেনে চলতে হবে, বনজ সম্পদ বাড়াতে হবে এবং দেশে আরও বন সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের জীববৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে। তাই আমরা যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পড়লাম, এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা কি জানতে পারলাম? বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যথা বনজ, জলজ, কৃষিজ, খনিজ, মৎস্য ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পেরেছি।
আর্থ-সামাজিক অগ্রগতির সম্পর্ক বিশ্লেষণ করতে পেরেছি, জীববৈচিত্র্যের বর্ণনা করতে পেরেছি, বাংলাদেশের প্রধান প্রধান শিল্প যেমন পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, ঔষধ, গার্মেন্টস, চিংড়ি, চা, চামড়া, তুলা, তামাক ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পেরেছি। বন্ধুরা, তোমরা কি সব বুঝতে পেরেছ? খুব সহজ কিন্তু একটা পাঠ। শুধু আমরা প্রকৃতি থেকে কি কি পেয়ে থাকি, প্রকৃতি থেকে আকাশ, বাতাস, মাটি, নদ নদী, তরুলতা, তারপরে হচ্ছে পশু পাখি, এগুলো পেয়ে থাকি। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব সে সম্পর্কেই আমরা আজ আলোচনা করলাম। খুব একটা সহজলভ্য একটা পাঠ, খুবই সহজ, এর মধ্যে কঠিন কোনো কিছু নেই। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে তোমরা মনে রাখতে পারবে ইনশাল্লাহ। তো আমরা আগামী ক্লাসের পড়া আমরা দিয়ে দেব। তোমরা আগামী ক্লাসের জন্য একটু হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক, বাংলাদেশের জীববৈচিত্র্যের বাস্তব অবস্থা, বাস্তব মানে কি একদম সঠিক, যেটার মধ্যে কোনো ভুল নেই। বাস্তব অবস্থার চিত্র, চিত্র মানে কি একটা ছবি, তাই না? চিত্র তুলে ধরো। এবং একটি প্রতিবেদন তৈরি করো। আচ্ছা দেখো, আমরা হোমওয়ার্ক কি দিলাম? হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। বাংলাদেশের জীববৈচিত্র্যের বাস্তব অবস্থার চিত্র তুলে ধরো এবং একটি প্রতিবেদন তৈরি করো। বন্ধুরা, আজ তাহলে আমাদের এই পর্যন্তই, ক্লাস শেষ। তোমরা ভালো থাকবে, ঠিকমতো লেখাপড়া করবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।